নতুন মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক হিসেবে অনেকেই দেখছেন জনাব খলিলুর রহমান। তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে তিনি ছিলেন। এবং সেই সময়টাতে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে একটা অবস্থান ছিল এবং তার বিরুদ্ধে সমালোচনা, তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাকে এই নতুন মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করাটাকে আপনি কিভাবে দেখছেন রাহিয়ান? এটা খুবই ইন্টারেস্টিং একটা মুভ। আমরা এটার বিভিন্ন ধরনের অ্যানালিসিস দেখতে পাচ্ছি। এক হচ্ছে বিএনপির সঙ্গে তার সম্পর্ক অনেক পুরানো, এরকম কিছু স্টেটমেন্ট এসছে যে 2001 সাল থেকে তিনি বিএনপির সঙ্গে বিভিন্নভাবে কানেক্টেড এবং বিএনপির রাজনীতির সঙ্গে তিনি ছিলেন। এবং তিনি সেটা ধরে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। লন্ডনে জনাব তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠকটি হয়েছিল সেটির মূল মধ্যস্থতাকারী হিসেবে তিনি ছিলেন, এরকম বলা হচ্ছে। এবং এর পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদক্ষেপ, যেগুলো আমরা বলতে পারি রোহিঙ্গা ইস্যুতে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ইস্যুতে যেরকম মধ্যস্থতাগুলো করা হয়েছিল, তার মধ্যে খুব সম্ভবত তিনি একদম সবার সামনে ছিলেন। এবং এটার এক্সপ্লানেশন বিএনপির পক্ষ থেকে এখনো আসেনি। আমরা প্রত্যাশা করি যে বিএনপি তার প্রেস সচিব কিংবা তার প্রেস টিমের মাধ্যমে অন্তত এই মেসেজটা দিবেন যে কেন খলিলুর রহমান মন্ত্রিসভায় আসলেন, যিনি সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে ছিলেন। তাকে কি তার নলেজের জন্য রাখা হয়েছে, তার কানেকশনের জন্য রাখা হয়েছে, কিংবা অন্য আরেকটা থিওরি, যেটা কনস্পিরেসি থিওরি হিসেবে বলা যায়, যে অনেকে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার জন্য আমরা খলিলুর রহমানকে এই মন্ত্রিসভায় দেখতে পাচ্ছি। সুতরাং এই বিতর্ক আমার মনে হয় বিএনপির পিছু ছাড়বে না সরকার হিসেবে। যেরকম আন্তর্জাতিক পদক্ষেপই হোক না কেন, সবগুলোতেই দেখবেন যে এই ধরনের কথা আসবে। কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য চুক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। নতুন একটা চুক্তি হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানকে যে শুভেচ্ছা বানিয়ে পাঠিয়েছেন চিঠিতে, তিনি সেখানেও লিখেছেন যে আমরা এই ট্রেড ডিল বাস্তবায়ন দেখতে চাই। সুতরাং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে এই আমাদের খুব অ্যাক্টিভ একটা আন্তর্জাতিক সম্পর্ক চলছে এবং সেখানে কেউ একজন মধ্যস্থতাকারী হিসেবে আছেন, কার স্বার্থ রক্ষিত হচ্ছে এইটা বিএনপিকে পরিষ্কার করতে হবে। এবং যত তাড়াতাড়ি বিএনপি পরিষ্কার করতে পারে ততই জি, মঙ্গল। নাহিয়ান, আসবো আপনার কাছে। আসাদ, একই বিষয় একটা আপনার কাছে জানতে চাই যে ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে যে একটা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির কথা আমরা জানি, বাম দলগুলো বেশি বলে, কিন্তু তারপরেও তাদের যে ভূমিকা বিশ্বব্যাপী, সেটি যদি আপনি এম্পেরিক্যালি যদি দেখেন, সেটির বিপরীতে একটা বেটার বার্গেন করে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবেন কি পারবেন না, বা করবেন কি করবেন না জনাব খলিলুর রহমান, সেটি নিয়ে কেন এত সন্দেহ? কি মনে হয় আপনার কাছে? সন্দেহের অনেকগুলো কারণ রয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আপনি এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে আমাদের মতো দেশগুলো, অর্থাৎ বাংলাদেশ সহ বাংলাদেশের সমতুল্য যে সকল অর্থনৈতিক সক্ষমতার দেশ রয়েছে, তাদের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাপ্রোচ গুলো রয়েছে, সেই অ্যাপ্রোচ গুলো আপনি যদি দেখেন, সেক্ষেত্রে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তার স্বার্থটাকে সবার আগে বড় করে দেখেন, নিঃসন্দেহে। এবং তাদের সাথে বার্গেন করে বাংলাদেশের মতো একটা দেশ আসলে কতখানি সফল হতে পারবেন, কিভাবে সফল হতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থেকেই যায়। চুক্তিগুলোর কথা নাহিয়ান বলছিল, এবং খুব স্পেসিফিক্যালি আমি যদি চুক্তির কথা বলি, বোয়িং কেনার ক্ষেত্রে যে 45,000 কোটি টাকার চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটা আমার কাছে মনে হয়েছে পুরোপুরি চাপিয়ে দেওয়ার মতো একটা বিষয়। অর্থাৎ আমাদের দেশের বাংলাদেশের যে বিমান সংস্থা রয়েছে কিংবা বাংলাদেশ বিমান যেটা রয়েছে, সেই তার যে সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতার বিচারে বাংলাদেশ এত বিশাল অঙ্কের, এত বিশাল একটা চুক্তি করে এতগুলো বোয়িং বিমান কিনে তার আলোর মুখ, অর্থাৎ সফলতার আলোর মুখ কবে দেখবেন, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যখন বাংলাদেশে আসলে বড় বড় যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন আসে, যেমন আপনার জনাব তারেক রহমান, যিনি নির্বাচনের আগেই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এমনকি ফ্লাইওভার, এমনকি মেট্রো রেল, এসব নিয়ে কথা বলেছেন যে বাংলাদেশে কত শতাংশ মানুষ আসলে মেট্রো রেলে চড়েন, কত শতাংশ মানুষ আসলে ফ্লাইওভারের উপর দিয়ে চড়েন। তার চাইতে সকল জনগণকে সম্পৃক্ত করতে পারে এমন কিছু করা প্রয়োজন ডেভেলপমেন্টের ক্ষেত্রে।
আমি যদি একই প্রশ্ন বলি যে বাংলাদেশের কত শতাংশ মানুষ আসলে বিমানের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, বা বাণিজ্যিক ভাবে যদি বলি আসলে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশ বিমানের এই যে কলবর রয়েছে তার সাথে কতখানি সম্পৃক্ত, সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা থেকে যায়। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে এই চুক্তির পরে কিন্তু চুক্তিটা কিন্তু একটা খুব রিমার্কেবল টাইমে হয়েছে, সেটা যদি আপনি লক্ষ্য করেন নির্বাচনের মাত্র 2 দিন আগে, অর্থাৎ 2 দিন আগে তড়িঘড়ি করে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি চুক্তিতে গেলেন যে চুক্তি নিয়ে যে চুক্তির জন্য আবার খুব ইন্টারেস্টিং, যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই পররাষ্ট্রমন্ত্রী হওয়া তিনি আবার বাংলাদেশ বিমানের যে ডিরেক্টরশিপ রয়েছে সেখানে ইন করেছেন, সেই পারচেজ কমিটিতে ইন করেছেন, সেখানে থেকে তিনি তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিটাকে আসলে সম্পন্ন করেছেন, কিংবা চুক্তিটার ক্ষেত্রে অনেক বেশি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রশ্ন অনেকগুলো থেকে যায় যে কেন একজন নিরাপত্তা উপদেষ্টাকে বিমানের মতো এরকম একটি সংস্থা এনে তারপর সেখানে চুক্তির জন্য তাকে আসলে একজন বার্গেনম্যান হিসাবে যুক্ত করা হবে। এই জন্যই প্রশ্নটা আসে যে কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডিল করার ক্ষেত্রে হয়তো তিনি যোগ্যতম ব্যক্তি কিংবা তিনি পারফেক্ট ম্যান, সেজন্য হতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এলএনজির যে চুক্তি রয়েছে, বিমানের যে চুক্তি রয়েছে, বা তুলা কেনার ক্ষেত্রে যে চুক্তি রয়েছে, এই চুক্তিগুলোর আসলে বাংলাদেশের ক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে আপনি যদি তুলনামূলক জায়গা দেখেন তাহলে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থটাকেই সবার আগে দেখেছেন, এবং আমাদের মতো দেশগুলো তাদের কাছ থেকে খুব বেশি সুবিধা আদায় করতে পেরেছে বলে মনে হয় না। যে ট্যারিফ মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়েছে এই চুক্তির কারণে মাত্র 1% ছাড় দিয়েছে। অনেকেই বলে থাকেন বড় করে যে বাংলাদেশের আরএনজি সেক্টরের ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি এগিয়ে রয়েছে, কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে যে একই যে চুক্তি, সেই চুক্তির ক্ষেত্রে ইন্ডিয়ার ট্যারিফটা অনেক বেশি বলে আমাদের গার্মেন্টস শিল্পে অনেক বড় একটা বৈপ্লবিক বিষয় ঘটে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে। আমার কাছে মনে হয়েছে যে আমরা শুধুমাত্র ইন্ডিয়াকে কেন দেখছি, তৈরি পোশাকের ক্ষেত্রে প্রতিযোগী যদি বাজার যদি বলা যেতে পারে তাহলে বাংলাদেশের কম্পিটিটর হিসেবে এখন ভিয়েতনাম রয়েছে। বাংলাদেশের কম্পিটিটর হিসেবে ভিয়েতনাম অনেক বেশি এগিয়ে গেছে আরএমজি। নাহিয়ান ভালো বলতে পারে, নাহিয়ান যেহেতু অর্থনীতির ছাত্র। ভিয়েতনামের মতো করে আরো অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো বাংলাদেশের কম্পিটিটর হিসেবে আরো অনেক আগেই কিন্তু উঠে গেছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ট্যারিফের সাথে খুব বেশি তারতম্য আছে বলে আমার কাছে মনে হয় না। এবং শুধুমাত্র তুলা চুক্তি কিংবা বিমানের চুক্তি কিংবা এলএনজি চুক্তি দেখিয়ে বাংলাদেশ যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফের ক্ষেত্রে বড় একটা সাফল্য পেয়ে যাচ্ছেন তা কিন্তু না, বরং পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এই সরকারে ওনার অন্তর্ভুক্তি অনেক বড় একটা প্রশ্ন জাগে, যেটাকে আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদী চরিত্র, সেক্ষেত্রে যে আসলে উনি কার প্রতিনিধি, উনি কি বিএনপির প্রতিনিধি, সত্যিকার অর্থে বিএনপির সাথে দীর্ঘদিনের সম্পর্কের কারণে তিনি আসলে মন্ত্রিসভায় এসেছেন, নাকি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ভাবে তার একজন প্রতিনিধি বাংলাদেশ সরকারের মধ্যে রাখতে চান সে কারণে এসেছেন।